প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সংবাদপত্র সংবাদ মাধ্যমগুলোর শীর্ষে সংবাদ নিয়ে বিশ্লেষণধর্মী আয়োজন ফ্রন্ট পেজে। আপনাদের সাথে আছি আমি বেনজির আহমেদ। আজকে অতিথি হিসেবে আমাদের সাথে আছেন কবি হাসান হাফিজ, সভাপতি জাতীয় প্রেস ক্লাব। আপনাকে স্বাগতম। সুপ্রভাত। দর্শক, মূল অনুষ্ঠানে যাওয়ার আগে আমরা দেখে নেব আজকের বিভিন্ন পত্রিকার সংবাদ শিরোনাম। দৈনিক প্রথম আলো, গ্যাসের অভাবে উৎপাদন কম, ছুটি বাড়িয়েছে কিছু কারখানা। বিক্ষোভ দমন করতে নেমেছিল আওয়ামী লীগ, প্রতিরোধ ছাত্র জনতার। বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ, সংবিধান সংশোধনে অংশীজনদের সঙ্গেও আলোচনা হবে। গুমে মৃত্যু হলে সাজা মৃত্যুদণ্ড, মন্ত্রিসভার বৈঠক। দৈনিক আমার দেশ, আবারও দিল্লির হাসিনা কার্ড, মন্ত্রিসভায় অনুমোদন, গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, কোটি টাকা জরিমানা। ফিরে দেখা ৪ আগস্ট ২০২৪, মার্চ টু ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে আনার সিদ্ধান্ত ছিল ঐতিহাসিক। দিনভর সংঘর্ষ, গুলি, সারা দেশে নিহত ৯৮। ৬৭ কোটি টাকা পানিতে, ফের ওয়াটারবাথ চালুর উদ্যোগ। দৈনিক ইত্তেফাকের সংবাদ শিরোনাম। দৈনিক সমকাল, জ্বালানি খাতে নতুন প্রস্তাব, বিরোধপূর্ণ প্রতিষ্ঠান সরকারের। গুমের তদন্ত করবে পুলিশ, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। দৈনিক মানবজমিন, বিরোধী নেতারা হাসিনার ভাষায় কথা বলছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাসিনা ইস্যুতে ঢাকায় অস্বস্তি। কালের কণ্ঠ, স্বল্প সুদে ঋণ চান উদ্যোক্তারা। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, আওয়ামী লীগের তৎপরতা চালানোর মুরদ নেই। দৈনিক কালবেলা, কৃষি জমি গিলে খাচ্ছে পূর্বায়ন সিটি। প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ১০ দিনের, নিউ ইয়র্ক পৌঁছাবেন ২১ সেপ্টেম্বর। দৈনিক ইনকিলাব, সার্জিও গোর ও দীনেশ ত্রিবেদীর দৌড়ঝাঁপ, দিল্লিকে কড়া বার্তা ঢাকার। গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। দৈনিক বাংলাদেশ প্রতিদিন, কঠোর অবস্থানে সরকার, চলছে সাঁড়াশি অভিযান। দৈনিক দেশ রূপান্তর, এলএনজির দরপত্রে কেন এত ভয়, মন্ত্রিসভায় আইনের খসড়া অনুমোদন, গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। দৈনিক নয়াদিগন্ত, গোর প্রণয় বৈঠক ও দিল্লির নতুন বার্তা। গুমের মৃত্যুদণ্ডের বিধান রেখে আইনের খসড়া অনুমোদন। ভারতে হাসিনার রাজনৈতিক বক্তব্য দুদেশের সম্পর্ক ক্ষতিগ্রস্ত করতে পারে, পররাষ্ট্র উপদেষ্টা। দৈনিক বণিক বার্তা, মর্চুয়ারি ভ্যানের স্বল্পতা, জুলাই গণ অভ্যুত্থানের মৃতদেহ সংরক্ষণ ও পরিবহনে তৈরি হয় তীব্র সংকট। ৫৫ লাখ কার্ডধারী ১৫ টাকা কেজি দরে চাল পাবেন ৬ মাস। সংবিধান সংস্কার কমিটির প্রথম বৈঠক আজ। The Daily Star, gas crisis ripple across economy. Looking back at July, road to 1 point demand. The New Age, 2 years of uprising, promised quota reforms remain stalled. Power deficit peak, rural outage hit 14 hours. The Daily Observer, broad money stands as Taka 23.91 trillion in May. আমরা দেখছিলাম বিভিন্ন পত্রিকার সংবাদ শিরোনাম। যে বিষয়টা বেশি আলোচিত, রক্তাক্ত ৩৫শে জুলাই আজ, আগামীকাল ৩৬ জুলাই ফ্যাসিস্ট সরকার হাসিনা পতনের বছর। তো এর আমরা দেখেছি, এর মধ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হয়েছে আগামীকাল ভার্চুয়ালি একটা অনুষ্ঠানে যোগ দেবেন বলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে বিভিন্ন আলোচনাও চলছে। সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে, গতকাল পররাষ্ট্র উপদেষ্টার সাথে ভারতের হাই কমিশনার বৈঠক করেছেন দীনেশ ত্রিবেদী। সেখানে আমরা দেখেছি পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ভারতে বসে ভারতের ভূখণ্ড ব্যবহার করে ফ্যাসিস্ট হাসিনা যদি এ ধরনের বক্তব্য দেয়, রাজনৈতিক বক্তব্য, এ বিষয়ে যাতে না দিতে পারে ভারতের হস্তক্ষেপ কামনা করেছেন এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীও কিন্তু বলেছেন যে হাসিনা এই যে ভারতে বসে যে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন বা দিবেন, এইগুলো বিষয়ে দিল্লির সুস্পষ্ট বক্তব্য ব্যাখ্যা করতে হবে কি, এই বিষয়গুলো নিয়ে কীভাবে দেখছেন? এই আচরণটা তো সৎ প্রতিবেশী সুলভ হচ্ছে না। সুতরাং এই সম্পর্কটা কিন্তু হাসিনার পলায়ন এবং পতনের পর থেকে কিন্তু ভারতের সঙ্গে আমাদের সম্পর্কটা একটা টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে। এখন একটা নির্বাচিত সরকার আমাদের ক্ষমতায় আছে এবং গণতান্ত্রিক অভিযাত্রাটা চলছে। সব মানুষের ভোটাধিকার নিশ্চিত হওয়ার মাধ্যমে একটা স্বচ্ছ, গ্রহণযোগ্য, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এই সরকার গঠিত হয়েছে। জনগণের যে আকাঙ্ক্ষা, জুলাইয়ের যেই স্বপ্ন এবং আদর্শ, জনপ্রত্যাশা যেটা বৈষম্য মুক্ত সমাজ গড়ে তোলা, ভোটাধিকারের ভিত্তিতে
জবাবদিহিতার একটা সংস্কৃতি তৈরি করা, সেটার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এই মুহূর্তে এই ধরনের যে নাশকতামূলক এবং উস্কানিমূলক তৎপরতা, সেটা অবশ্যই নিন্দনীয়। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাংলাদেশের মানুষ এটা প্রত্যাখ্যান করবে। হাসিনা যে অপরাধ করেছে সেটা বিচার হয়েছে এবং আরও হচ্ছে, সেগুলি কিন্তু ফেস করতে হবে যদি সত্যিকারের রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে থাকে। কিন্তু এখান থেকে বারবার উস্কানি দেওয়া এবং বাংলাদেশের অনুরোধ বারবার ভারত প্রত্যাখ্যান করে চলেছে। সে অন্তর্বর্তী সরকারের সময় থেকে মৌখিক এবং লিখিত সমস্ত কিছু কিন্তু তারা কোনো গ্রাহ্যের মধ্যে আনছে না। এটা কিন্তু কোনোভাবেই দুই দেশের সম্পর্কের উন্নয়ন, বিকাশ এবং যেই একটা শান্তিপূর্ণ, একটা সৌহার্দ্যপূর্ণ যে পরিবেশ থাকবে, সেটার জন্যে কিন্তু হুমকি স্বরূপ। সেটাই আমাদের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির গতকাল ভারতীয় হাইকমিশনারকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে রাজনৈতিক বক্তব্য যেন শেখ হাসিনা দিতে না পারেন। তো ভারত কিন্তু এইটার ব্যাপারে যদি যদি তাদের বোধোদয় হয়, বাংলাদেশের সঙ্গে সত্যিকারের সম্পর্ক উন্নয়ন চায়, তাহলে তারা বাংলাদেশের কথাকে গুরুত্ব দেবে এবং সেই অনুযায়ী অ্যাক্ট করবে বলে আমরা বিশ্বাস করি। সেটা আমরা বিশ্বাস করতে চাই। কিন্তু তার যদি ব্যত্যয় হয়, নিশ্চয়ই বাংলাদেশের মানুষ সতর্ক আছে, সচেতন আছে, সেটা মানুষ প্রত্যাখ্যান করবে। এবং জুলাইয়ের যে চেতনা, সেটার আদর্শে প্রাণিত হয়ে এত মানুষের রক্ত গেছে। আপনি বললেন যে গত বছর, এই 2 বছর আগে এই সময় 98 জন নিহত হয়েছিল। তাদেরকে আমরা শনাক্ত পর্যন্ত করতে পারি না। এই গণহত্যার তো প্রয়োজন ছিল না কোনো, সেইটার তো আমরা ভুলে যেতে পারি না। এখনও ক্ষত শুকায় না, অনেক মায়ের কোল খালি হয়ে আছে, তাদের যে অশ্রু, সেটা সারা জীবনের জন্য একটা বেদনার একটা অধ্যায় হয়ে আছে। সেটার কোনোভাবেই মোচন করা সম্ভব না। টাকা পয়সা দিয়ে পুনর্বাসন করে সেই শূন্য স্থান পূরণ করা সম্ভব না। আমরা সেই রক্তের সঙ্গে কোনোভাবেই বেইমানি করতে পারি না। আপনি জানেন যে 6 জন সাংবাদিকের রক্ত পর্যন্ত এই স্রোতধারার সঙ্গে মিশে আছে। 69 জন সাংবাদিককে 1.5 দশকের বেশি সময় ফ্যাসিস্ট সরকার হত্যা করেছে। আমরা সাগর রুনির বিচার এখনো পাই নাই, যেই দম্পতিকে বাড়িতে হত্যা করা হয়েছিল। আমরা আইনের শাসন চাই, একটা সুশাসন চাই। আমরা যে অপরাধী তার প্রকৃত বিচার চাই, স্বচ্ছতা, ন্যায্যতার ভিত্তিতে এবং গ্রহণযোগ্য একটা নির্বাচন যেটা হয়েছে সেটার ভিত্তিতে আমরা গণতান্ত্রিক অভিযাত্রাকে এগিয়ে নিয়ে যেতে চাই। সেখানে যারা নাশকতা করবে এবং উস্কানি দেবে এবং অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবে, তাদেরকে কোনোভাবেই ক্ষমা করা যেতে পারে না। আমরা দেখেছি অন্তর্বর্তী সরকারের সময়ে কিন্তু আপনার ভারতের সাথে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক খুবই নেতিবাচক ছিল এবং বিএনপি নেতৃত্বাধীন তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর আমরা দেখেছি সম্পর্ক কিছুটা কিন্তু ভালোর দিকে যাচ্ছিল। বিশেষ করে আপনার যখন খালেদা জিয়ার আপনার মৃত্যুবার্ষিকীতে ভারতের প্রতিনিধি দল আসে, কিন্তু আবার দেখছি হঠাৎ করে সীমান্তে পুশিন, এগুলো মানে তাহলে দ্বিপক্ষীয় সম্পর্ক হাসিনা ইস্যুতে কি আরও বেশি প্রসারিত হবে? এটা একটা গোয়ার্তমি করা হচ্ছে। কোনো ব্যক্তির সঙ্গে তো একটা সম্পর্ক হতে পারে না, তাই না? সম্পর্ক হবে জনগণের সঙ্গে জনগণের এবং সরকারের সঙ্গে সরকারের। ভারত দাবি করে তারা গণতান্ত্রিক সরকার, তারা দাবি করে তারা ধর্মনিরপেক্ষ দেশ, কিন্তু আমরা তাদের আচরণের মধ্যে সেটা দেখতে পাই না। আমরা দেখেছি যে ভারতেও কিন্তু জেনজি আন্দোলন হয়েছে এবং ভারতের শিক্ষামন্ত্রী পদত্যাগে বাধ্য হয়েছেন। সেটাও কিন্তু আমাদের কাছ থেকেই তারা এই আইডিয়াটা নিয়েছে, এই কনসেপ্টটা নিয়েছে। নেপালেও আমাদের যে জুলাই বিপ্লবের যে জুলাই অভ্যুত্থানের যে মডেল, সেটা কিন্তু নেপালে অনুষ্ঠিত হয়েছে, সাকসেসফুলি হয়েছে। তো আমরা এই যে মানুষের যে জনবিস্ফোরণ এবং জন আকাঙ্ক্ষা, আমরা আশা করি দেয়ালের লিখন ভারত পাঠ করবে এবং সেই অনুযায়ী তারা অ্যাক্ট করবে। কিন্তু তারা সেটা করছে না। নানানভাবে আমাদের ছোট দেশ আমাদের উপরে কিন্তু নানান কিছু চাপিয়ে দিচ্ছে। আপনি জানেন, পেঁয়াজ নিয়ে এক সময় ষড়যন্ত্র হয়েছে, গরু নিয়ে হয়েছে, তারপরে মেডিকেল ভিসা নিয়ে হয়েছে। আমাদের দেশে কি মহামারী লেগে গেছে ভারতে আমরা চিকিৎসা নিতে পারিনি বলে? অবশ্যই না। তা আমাদের সেই স্বনির্ভর হতে হবে। আমরা পেঁয়াজে স্বনির্ভর হয়েছি, গরুতে আমরা স্বনির্ভর হয়েছি। এখনও সীমান্তে হত্যা চলছে, নানানভাবে ভালো ভালো কথা বলছে, কিন্তু বাস্তবে সেটার আমরা প্রতিফলন দেখি না। আমরা কেউ যদি ধরে নিলাম যে অপরাধী করছে, কিন্তু সেটার জন্য তো তাকে গুলি করে মেরে ফেলার কোনো আন্তর্জাতিক আইনও নাই, সেগুলির লঙ্ঘন করে চলেছে। এটা তো একতরফা বন্ধুত্ব হতে পারে না। সমতার ভিত্তিতে বন্ধুত্ব হতে হবে, ন্যায্যতার ভিত্তিতে বন্ধুত্ব হবে, পারস্পরিক শ্রদ্ধাশীলতার জায়গা একটা তৈরি করতে হবে। আমরা দেখেছি যে ভারতের সঙ্গে তার সমস্ত প্রতিবেশীর সম্পর্ক নষ্ট হয়েছে, বৈরী হয়েছে। ছোট্ট মালদ্বীপ, ভুটান, নেপাল, পাকিস্তান, চীন, সবার সঙ্গে কিন্তু সম্পর্ক খারাপ। বাংলাদেশের সঙ্গেও একসময় মানে তথাকথিত নির্বাচিত সরকার শেখ হাসিনার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন বলেছিলেন ভারতের সঙ্গে নাকি আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। এটা অত্যন্ত লজ্জার এবং এই কলঙ্কের, সেই কলঙ্ক থেকে আমরা মোচন করে আমরা নিজেদের মাথা উঁচু করে আমাদের দেশকে আমরা বিশ্ব দরবারে সমুন্নত রাখতে চাই।
সেটাই হবে আমাদের অঙ্গীকার এবং প্রত্যয়, এবং জুলাইয়ের যে স্বপ্ন এবং আকাঙ্ক্ষা স্বাধীন সার্বভৌম দেশ এবং একটা কল্যাণমুখী মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্যে, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য যে সংগ্রাম, সেটা একটা অব্যাহত প্রক্রিয়া, সেটা চলমান আছে এবং এটা চলতেই থাকবে, এবং সংস্কার প্রক্রিয়াও চলতে থাকবে। আপনি একটু আগে বললেন যে সংবিধান সংস্কারের জন্য আজকে একটা কমিটি। একটা বিষয় আমি আপনাকে ইন্টারভিউ করছি, আপনি গত 10 জুলাই শেখ হাসিনা ভারতে বসে একটি আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে বলেছেন তিনি ডিসেম্বরে দেশে ফিরবেন। পরবর্তীতে এএফপি কিন্তু বলেছেন ফিরতে তো কোনো বাধা নাই, আর এই ধরনের তারপরে আইনের প্রতি শ্রদ্ধাশীল হলে আইন যা বলবে সেটাই করবে, থাকুক জেলে থাকুক। তারা তো অন্যায়ভাবে বেগম খালেদা জিয়াকে যে মৃত্যুঞ্জয় মানে আপসহীন দেশনেত্রী, তাকে কিন্তু অন্যায়ভাবে জেলে রেখেছে এবং বিনা বিচারে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, সেইটারও তো বিচার হতে হবে, তাই না? শেখ হাসিনার জন্য সেই পরিণতিও তো অপেক্ষমান, কারণ প্রকৃতি বড়ই নিষ্ঠুর। তারা কিন্তু প্রকৃতি কিন্তু ছেড়ে দেয় না, একটু দেরিতে হলেও কিন্তু বদলা নেয়। আমরা দেখতে পাচ্ছি যে সেই পরিণতি হাসিনার সামনে অপেক্ষমান। আসুক, দেশে আসুক, ফেস করুক, তাই না? জনগণ যদি তাকে গ্রহণ করে করবে, আইন যদি তাকে জেলে নিয়ে যায় নিয়ে যাবে, সমস্যা তো নাই। এটা পলাতক হয়ে তার মতো একটা বড় দলকে, অনেক নিরীহ নেতাকর্মীকে বিপদের মধ্যে ফেলে শেখ হাসিনা, আপনি দেখেছেন শেখ হাসিনা পরিবারের কেউ দেশে আছে? তারা এটা জানতো এবং তারা কিন্তু সেফ এক্সিট নিয়ে নিয়েছে। আগে সম্পদ পাচার করেছে, লুটপাট করেছে, সেখান থেকে বাইরে থেকে অর্থায়ন করছে, উস্কানি দিচ্ছে নানান গ্রুপকে। এই যে আপনি নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল আপনি দেখতে পান, তারপরে আরও নাশকতা করছে। এবং কিছুদিন আগে যে জুলাই যোদ্ধাদের উপরে হামলা হয়েছে, সেখানে যে মানে তাদের নিষিদ্ধ ঘোষিত দলগুলির ইন্ধন নাই, সেটা কে বলবে? সেখানেও তো থাকতে পারে। সেটাও আমাদের তদন্ত করে দেখতে হবে, চিহ্নিত করতে হবে এবং এই সমস্যার সমাধান করতে হবে, ভবিষ্যতে যেন এই ধরনের নাশকতা না থাকে এবং জনগণকে সতর্ক হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ভারতের সংসদীয় স্থায়ী কমিটি কিছুদিন আগে একটা বিবৃতি দিয়েছে, সেখানে কিন্তু তারা বলেছে ভারতে বসে রাজনৈতিক কার্যক্রম পালন করতে পারবেন না শেখ তারা তো হাসিনা। বুঝতে পারছে, তারপরও কিন্তু তারা বুঝতে পারছে যে এটার পরিণতিটা কি খারাপ হবে। তো আমরা তো স্বনির্ভর দেশ এবং মুক্তিযুদ্ধ করে রক্তের মাধ্যমে কিন্তু এই দেশ স্বাধীনতা অর্জন করেছে। সুতরাং আমরা বীরের জাতি, আমরা কোনোভাবে আপোস করব না। আমরা আমাদের মর্যাদাকে সমুন্নত রাখবো যে কোনো মূল্যে। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমাদের দেশরক্ষা বাহিনী আছে, আমাদের বর্ডার গার্ড আছে, যেটা বিডিআর, সেটা ষড়যন্ত্রমূলকভাবে নামটা চেঞ্জ করা হয়েছিল। আমরা তো ভারতকে অনেক দিয়েছি, কিন্তু পেয়েছি কি সেটাও তো মূল্যায়নের হিসাব করতে হবে আমাদের। এই পাই করে প্রত্যেকটা হিসাব আমাদের বুঝে নিতে হবে। কারণ যদি সৎ প্রতিবেশী সুলভ হয়, তাহলে তো পারস্পরিক শ্রদ্ধাশীলতার জায়গাটা থাকতে হবে এবং সম্মান করতে হবে। ছোট দেশ মালদ্বীপ, তারা কিভাবে কঠিনভাবে রুখে দাঁড়িয়েছে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে এবং বড় ভাই সুলভ দাদাগিরির বিরুদ্ধে। তো আমরা কেন পারবো না? নিশ্চয়ই পারবো। 18 কোটি মানুষ আমরা, আমাদের যেই সম্পদ আছে, আমাদের মেধা আছে, যোগ্যতা আছে, সাহস আছে, বীরত্ব আছে, ঐতিহ্য আছে, আমরা কিন্তু 21শে ফেব্রুয়ারি বিশ্ব সভ্যতার অংশ করতে পেরেছি। আমরা কিন্তু জুলাইয়ের মডেল আমাদের নানান দেশে কিন্তু অনুসৃত হচ্ছে। তো সুতরাং আমরা কেন সেটা পারবো না? অবশ্যই পারবো, না পারার কোনো কারণ নেই। আমরা কিন্তু চিকিৎসা খাতেও কিন্তু ভারতের উপরে আমরা অনেকখানি নির্ভরশীল ছিলাম, সেটা অনেকখানি কমে এসছে। আমরা চীনে চিকিৎসা নিচ্ছি, উন্নত চিকিৎসা নিচ্ছে, এবং আপনি জানেন যে চীন বাংলাদেশের সম্পর্ক একটা অনন্য উচ্চতায় গেছে। 2টা বড় স্পেশালাইজড হসপিটাল তারা দ্রুত এটা করে দিচ্ছে, এবং আমাদের দেশে আরও হসপিটাল আছে। যদি সৎ এবং ব্যবস্থাপনা ঠিকমতো আমরা করতে পারি, দুর্নীতিমুক্ত করতে পারি, তাহলে অবশ্যই আমাদের মেধাবী চিকিৎসকরা আছেন, আমাদের দেশে উন্নত মানের চিকিৎসা দেওয়া সম্ভব। তো সেটাই আমরা গণতান্ত্রিক সরকারের কাছ থেকে প্রত্যাশা করি, সেই দিকে আমরা হাঁটছি। তবে একটু সময় তাদেরকে দিতে হবে, 5 মাস কিন্তু যথেষ্ট সময় নয়। আমরা যদি সবাই সহযোগিতা করি, গণতান্ত্রিক অভিযাত্রাটাকে সবাই মিলে এগিয়ে নিয়ে যাই, তাহলে অবশ্যই সামনে আমরা আশার আলো দেখতে পাবো। আপনি যেটা বলছিলেন যে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক, বিশেষ করে প্রধানমন্ত্রীর চীন সফর ঐতিহাসিক। সেখানে আমরা দেখেছি তিস্তা ব্যারেজে অর্থায়ন, পদ্মা ব্যারেজ সহ বিভিন্ন চায়না মিয়ানমার বাংলাদেশ করিডোর, এটা নিয়ে আলোচনা হয়েছে, প্রস্তাব দেওয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন যে বাংলাদেশ যদি চায়না এই করিডোরে যায় তাহলে অর্থনৈতিকভাবে লাভবান হবে এবং তিস্তা প্রকল্পে যদি অর্থায়ন করে। তবে এক্ষেত্রে বাংলাদেশের সাথে চীনের যে সম্পর্ক, এবং আমি যদি বলি আপনার যে কূটনীতিক মেরুকরণ বা আপনার দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বাংলাদেশকে ঘিরে যে যুক্তরাষ্ট্র, চীন এবং ভারত বাংলাদেশকে নিয়ে যে আপনার চলছে যে আলোচনা, এক্ষেত্রে বাংলাদেশকে কি ভূমিকা পালন করতে হবে? প্রত্যেকের সঙ্গে আমাদের বন্ধুত্ব, কাউকে বাদ দিয়ে মানে কারোর সঙ্গে বিশেষ সম্পর্কের আমাদের তো সেই নীতি নয়। তো আমরা চাইব যে স্বাধীন সার্বভৌমত্ব বজায় রেখে আমাদের মর্যাদাটাকে, আমাদের জাতীয় স্বার্থকে অক্ষুণ্ণ রেখে আমরা সেইভাবে আমাদের পররাষ্ট্র নীতিকে ঢেলে সাজাবো।
এবং আমরা এগিয়ে যাব। আর বিশ্বে অর্থনৈতিক শক্তি হিসেবে চীন হচ্ছে 1 নম্বর শক্তি। তো সুতরাং তাদের অভিজ্ঞতা, তাদের সহায়তা আমাদের প্রয়োজন। আমাদের বিপুল জনসম্পদ আছে, সেটাকে কাজে লাগানোর জন্য আমাদের দেশে বিনিয়োগ প্রয়োজন, আমাদের দেশে কর্মসংস্থান প্রয়োজন। আপনি একটু আগে বললেন যে গ্যাসের যে মহাসংকট তৈরি হয়েছে, সেটার থেকে আমরা নিশ্চয়ই উত্তরণ করতে পারবো। সেরকম ব্যবস্থাপনা এবং সদিচ্ছা এবং হয়তো জরুরি ভিত্তিতে এটাকে অ্যাড্রেস করতে হবে। আমরা এর আগে জ্বালানি সংকট দেখেছি, সেটাও সরকার কিন্তু সাফল্যের সঙ্গে মোকাবেলা করেছেন। এখনও লোডশেডিং আছে, বিদ্যুতের ঘাটতি আছে, নানান সমস্যা আছে। কারণ আমরা জর্জরিত অবস্থায় কিন্তু এই সরকারকে দেখেছি যে তারা দায়িত্ব নিয়েছে, মানে বিপর্যস্ত সব সেক্টরই কিন্তু একটা বিপর্যয় নেমে এসেছিল। রেমিটেন্স কমে গিয়েছিল, শূন্যের কোঠায় প্রায় চলে এসেছিল। আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা সেটার থেকে আমাদেরকে রক্ষা করেছেন। অনেক ঋণের বোঝা আমাদের আছে, অসম চুক্তি আছে আদানির সঙ্গে। আপনি জানেন ভারতের যে বিদ্যুতের যেটা খুবই একটা মানে অসম একটা সম্পর্ক, উৎপাদন না হলেও তাদেরকে টাকা দিতে হবে। তারপরে বিনা টেন্ডারে অনেক বিদ্যুৎ খাতে কিন্তু কাজ হয়েছে, সেগুলিও কিন্তু মেগা প্রকল্পের নামে মেগা লুটপাট হয়েছে, সেগুলি আমরা দেখেছি। এই জঞ্জাল থেকে, এই বিপর্যয় থেকে, এই ভগ্নদশা থেকে, ভঙ্গুরতা থেকে কিন্তু আমাদেরকে সামনের দিকে এগুতে হবে। এই চ্যালেঞ্জটা কিন্তু অনেক কঠিন, সময় সাপেক্ষও বটে। তো আমরা অধৈর্য হয়ে যাচ্ছি, আমরা সহায়তা করি না কেন? এই গণতান্ত্রিক সরকারের সাফল্য কিন্তু আপনার আমার প্রত্যেকটা নাগরিকের এটা সাফল্যের জন্য তাদের ত্যাগ স্বীকার করতে হবে, ধৈর্য ধরতে হবে, পরমত সহিষ্ণুতার সংস্কৃতিটা গড়ে তুলতে হবে, একটা সত্যিকারের গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, গণতন্ত্রের বিকাশের জন্য চেষ্টা করে যেতে হবে। সেটাই আমরা চাই। আমরা দায়িত্বশীল বিরোধী দল চাই এবং সরকারকে আমরা চাই যে সবাই মিলে একটা ছাড় দিয়ে একটা সহনশীল সুন্দর একটা পরিবেশ, একটা শালীন পরিবেশ এবং শিষ্টাচার সম্পন্ন একটা জাতীয় সংসদ, একটা কার্যকর সংসদ আমরা দেখতে চাই। সেটার পথে আমরা একটুখানি এগুচ্ছি আস্তে আস্তে, কিন্তু গতিটা একটু শ্লথ। আমরা চাই যে রাতারাতি কিছু করে ফেলার জন্য। তো তারপরেও 180 দিন পূর্ণ হতে যাচ্ছে সরকারের কয়েকদিনের মধ্যেই। তখন তারা আবার মন্ত্রিসভায় এটা মূল্যায়ন করবে, পর্যালোচনা করবে পরিস্থিতি কী। এবং একটা বিষয় হচ্ছে যে জবাবদিহিতার একটা সংস্কৃতি তৈরি হচ্ছে। আপনার আগে তো ভোট না দিয়ে তিনটা প্রহসনমূলক নির্বাচন বাংলাদেশকে কলঙ্কিত করেছে, বাংলাদেশের মর্যাদা ভুলুণ্ঠিত করেছে বিশ্ব দরবারে। একটা আমিডামি নির্বাচন, একটা রাতের নির্বাচন, একটা বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন। এই যে স্বৈর শাসনের কবলে পড়ে কত মানুষ প্রাণ হারিয়েছে, কত মানুষ গুম হয়ে গেছে, তার কোনো হিসাব নাই। সেগুলি তো বিচার হতে হবে, প্রত্যেকটার বিচার হতে হবে। এবং যারা দায়ী, যারা অপরাধী, তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে, শাস্তি বিধান করতে হবে। ভবিষ্যতে যেন কোনো স্বৈরাচার মাথা তুলে না দাঁড়াতে পারে, সেটার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তো এই আমরা রক্তের যে ইতিহাস এবং রক্তের যে পথ, সেটা আমরা ভুলে যেতে পারি না। কালকে হলো 5ই আগস্ট, তাই না? 36 জুলাই, সেটাও একটা অনন্য ইতিহাস। আমরা তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই, যারা প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন, যারা ত্যাগ স্বীকার করেছেন, আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, নিখোঁজ হয়েছেন। এখনও অনেক শহীদের মানে লাশ আমরা শনাক্ত করতে পারি নাই। এইরকম একটা অরাজক একটা স্বাধীন দেশে যে নির্বিচার গণহত্যা, শিশু, তারপরে নারী, কেউ বাদ যায় নাই। ঘরের মানুষকে হত্যা করা হয়েছে, হেলিকপ্টার থেকে গুলি করে, এগুলি প্রমাণিত হয়েছে, জাতিসংঘের রিপোর্টে প্রমাণিত হয়েছে। এই গণহত্যার তো বিচার করতে হবে একটা স্বাধীন দেশে। এইটা একটা ক্ষমতা কুক্ষিগত করে রাখার যে নৃশংস একটা দৃষ্টান্ত বিশ্বব্যাপী স্থাপিত হয়েছে, সেই কলঙ্ক থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং এটা করার কাজটা অনেক কঠিন। আমরা সম্মিলিত প্রজ্ঞা দিয়ে, বিচক্ষণতা দিয়ে, দূরদর্শিতা দিয়ে, ত্যাগের মানসিকতা দিয়ে, দেশপ্রেম দিয়ে নিশ্চয়ই আমরা এটাকে ওভারকাম করতে পারব। জুলাই গণহত্যা যেটা আপনি বলেছেন যে 2 বছর হতে চলছে, বিশেষ করে কালকে যে 36 জুলাই 5 আগস্ট, আমরা দেখেছি এই 2 বছরও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকার এবং বিরোধী দলের মধ্যে কিছু মতপার্থক্য দেখা দিয়েছে এবং সংবিধান সংশোধন যে বিশেষ কমিটি গঠন করা হয়েছে 12 সদস্যের, সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রীকে করা হয়েছে। এখানে বিরোধী দলের নামটা হয়েছিল, কিন্তু তারা কিন্তু নাম দেয়নি। এ নিয়ে আমরা দেখছি সংসদে এবং সংসদের বাইরেও আলোচনা চলছে। এই বিষয়টা কিভাবে দেখেন? সরকারের দায়িত্বটা বেশি, সরকারকে ছাড় বেশি দিতে হবে এবং বিরোধী দলের কাছ থেকে আমরা দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করি এবং শালীনতা প্রত্যাশা করি। 5 মাসের মধ্যে এই ইস্যুটাকে বাইরে নিয়ে যাওয়ার মতো এখনও তো ঘটনা ঘটেছে বলে মনে হয় না। একটা আলোচনার টেবিলে সমস্যার সমাধান করা উচিত। সমঝোতা এবং জাতীয় ঐক্য সবচেয়ে বেশি জরুরি। আমি তো মনে করি যে যারা নির্বাচিত হয় না সেসব দলের সঙ্গেও সরকারের আলাপ আলোচনা সংলাপ নিয়মিত থাকাটা দরকার। কারণ দেশটা তো সবারই ভাই। কেউ ইলেকশনে জিততে পারেনি তাই বলে কি তার কি দেশের দেশপ্রেম নাই, তার কি দায়িত্ব নাই? অবশ্যই আছে।
তো আমরা বিরোধী দলের কাছে চাইবো যে এই বৈঠক যেন সফল হয় আস্তে আস্তে। বিরোধী দলকে তো ডেপুটি স্পিকারও অফার করেছে, তাই না? তারা নেয় নাই, এবং সরকারি হিসাব কমিটিতে তাদেরকে প্রধান করা হয়েছে সংসদের। এবং আমরা দেখছি যে সংসদ যে আগে অশ্লীলতার একটা কেন্দ্র ছিল, পারস্পরিক আক্রমণের একটা হেয় প্রতিপন্ন করার একটা মানসিকতা ছিল, তার থেকে আস্তে আস্তে তারা বেরিয়ে আসতে পারছে। এবং আমরা দেখেছি যে এমপিরা শুল্কমুক্ত গাড়ি নিচ্ছে না, তারপরে প্লটের জন্য আবেদন করছে না। সেইটাও একটা নতুন জিনিস। আসলে বাংলাদেশে পরিবর্তন যে কোনো জিনিসটা ভালোর জন্য কিন্তু সময় দিতে হয়, খারাপ হওয়ার জন্য, নষ্ট করার জন্য কিন্তু অল্প সময় কিন্তু ধ্বংস করে ফেলা যায়। কিন্তু কোনো কিছু গড়ে তোলা অনেক কঠিন কাজ, সেখানে অনেক শ্রম দিতে হয়, ভালোবাসা দিতে হয়, প্রেম দিতে হয়, শ্রদ্ধা দিতে হয়, নিজেকে নিবেদিত করতে হয়। সেটাই আমরা আশা করি। সংসদে আমরা দেখেছি প্রাণবন্ত হচ্ছে সংসদ। গতকাল বিএনপি মহাসচিব স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল আলমগীর বলেছেন বিরোধী নেতারা হাসিনার ভাষায় কথা বলছেন, অন্যদিকে গোলাম পরোয়ার বলেছেন বিরোধীদের দমনে ব্যস্ত সরকার। অর্থাৎ আমরা দেখছি যে এই পাল্টাপাল্টি বক্তব্য সংসদের বাইরেও কিন্তু বিভিন্ন কর্মসূচি দিচ্ছে বিরোধী দল। তো এই ক্ষেত্রে এই যে সরকার এবং বিরোধী দলের মধ্যে যদি মতবিরোধ আরও তুঙ্গে যায়, তাহলে কি জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা বা এক্ষেত্রে তৃতীয় পার্টির আগমন বা কোনো হতে পারে কিনা? না, সেটা এখনই ইটস টু আর্লি টু কমেন্ট। এখনও সেই রকম পরিস্থিতি হয়েছে বলে আমি মনে করি না। তবে দুই দলেরই কিন্তু সংযত হওয়া দরকার, সরকারি দল, বিরোধী দল, এবং একটা ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে, না হলে কিন্তু এগোনো যাবে না। আমি আপনাকে কিছুটা ছাড় দিলাম, আপনি আমাকে দিলেন, এইভাবে কিন্তু সমঝোতা করে, আলাপ আলোচনা করে, কারণ না হলে জুলাই সনদ বাস্তবায়ন করবে না এই সরকার, তো অবশ্যই করবে, অক্ষর অক্ষর করবে, কিন্তু তাদের ম্যানিফেস্টো অনুযায়ী তারা করবে। যেখানে তাদের নোট অফ ডিসেন্ট ছিল সেগুলি বাদ দিয়ে করবে। তো সেইটা মানতে হবে। এবং আপনি জানেন যে অন্তর্বর্তী সরকার কিন্তু তাদেরকে না জেনে অনেক জিনিস ঢুকিয়ে দিয়েছে সেখানে, তারা সেটার প্রতিবাদও করেছে। তো এই গোজামিলগুলি ছিল, এখন এগুলিকে সেইভাবে আলাপ আলোচনা করে একটা শান্তিপূর্ণ একটা সমাধানের দিকে, একটা ইতিবাচক পথে এগুতে হবে সবাইকে। মানুষ সেটাই প্রত্যাশা করে। আশা করি আমরা সেটা তাদের সেই চৈতন্যোদয় হবে, কারণ আবার ভোটের জন্য তাদের মানুষের কাছে যেতে হবে, জবাবদিহি করতে হবে, এই প্রশ্নের উত্তর দিতে হবে, যেটা আগে ছিল না। এটাও একটা অর্জন, জুলাইয়ের অর্জন। অবশ্যই রক্তের বিনিময়ে আমরা সেটা অর্জন করেছি, কিন্তু এটা ছিল প্রাথমিক বিজয়। গণতন্ত্রকে সুসংহত করা, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, শান্তি শৃঙ্খলা বজায় রাখা, কর্মসংস্থান, বিনিয়োগ বৃদ্ধি, আপনার শিক্ষা, স্বাস্থ্যের যে মৌলিক অধিকারগুলি আছে, খাদ্যের, সেগুলিকে নিশ্চিত করা হচ্ছে দ্বিতীয় চ্যালেঞ্জ। এবং সেটা সময় সাপেক্ষ, সেটার জন্য প্রত্যেককেই ত্যাগ স্বীকার করতে হবে, দায়িত্ব পালন করতে হবে, এবং প্রত্যেককে ভিতর থেকে গুণগত পরিবর্তনটা আনতে হবে। আসলে শুধু পুলিশের আপনি পোশাক বদলালে তো হবে না, আপনার মানসিকতাটা বদলাতে হবে, এবং মানবিক পুলিশ হতে হবে, জনবান্ধব পুলিশ হতে হবে। এবং তারা নষ্ট হয়েছে কিন্তু আগের সরকারের রাজনৈতিক অভিলাষ চরিতার্থ করতে গিয়ে তাদেরকে ব্যবহার করা হয়েছে, অন্যায়ভাবে ব্যবহার করা হয়েছে। এবং নৃশংস যে পৈশাচিক একটা উদগ্র ক্ষমতার লালসা, সেটাকে ক্ষমতা কিয়ামত পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য বংশ পরম্পরাক্রমে আইন করে সেইভাবে গণভবন লিখে নিয়েছিল, আপনি জানেন। তারপরে যেই সুরক্ষার জন্য নাতি নাতনি সব কিছুর কিন্তু করেছিল। এবং আপনি দেখেন শেখ হাসিনা পলায়নের আগে কিন্তু তার আত্মীয় স্বজন সবাই কিন্তু দেশ ছেড়ে গেছে। সুতরাং তাদের দেশপ্রেমটা কোথায়? মানুষের তো এটা বুঝতে হবে। তাদের তো নিজেদের তরক্কি হাসিল করার জন্যই তারা ব্যতিব্যস্ত বেশি। দেশের জন্য কোনো টান নাই, কোনো অঙ্গীকার নাই, প্রত্যয় নাই, কোনো স্বপ্ন নাই, ত্যাগ স্বীকার নাই। সব কিছু খালি একটা গোষ্ঠীগত একটা স্বার্থ চরিতার্থ করার একটা হীন একটা প্রবণতা এবং প্রবৃত্তি। সেটা নিন্দনীয়, অবশ্যই মানুষ সেটা প্রত্যাখ্যান করেছে। এখন আওয়ামী লীগ যদি রাজনীতিতে আবার ফিরে আসে, তাকে সেইভাবে অনুশোচনা করে, প্রায়শ্চিত্ত করে, দোষ স্বীকার করে, মানুষের কাছে মাপ চেয়ে তারপরে সেইভাবে রিফাইন্ড হয়ে আসতে হবে। না হলে কিন্তু আওয়ামী লীগকে হাসিনাই কিন্তু হত্যা করে গেছে। তার আগে তার বাবা কিন্তু ৭৫ সালে বাকশাল করে একদল করে সমস্ত সংবাদপত্র 4টি বাদে সব বন্ধ করে দিয়ে রুদ্ধ করেছিল। সেইখানে কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই আওয়ামী লীগকে আবার পুনরুজ্জীবিত করেছেন। রাজনীতিতে বহুমত, বহু পথের যেই একটা চর্চা, সেটা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছেন। আপনি দেখেন বিএনপি কিন্তু সংসদীয় পদ্ধতিতে গেছে, বিএনপি কিন্তু সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করেছে, বিএনপি কিন্তু বড় বড় সংস্কার করেছে। এবং আধুনিক বাংলাদেশের রূপকার কিন্তু বিএনপি কিন্তু অবশ্যই। আপনি সেটা আমাদের নতুন প্রধানমন্ত্রী যে তারুণ্যদীপ্ত এবং স্বপ্নিক একজন উদ্যমী প্রধানমন্ত্রী। আপনি জানেন যে বাচ্চাদের যে উজ্জীবিত করার জন্য নতুন করে স্পোর্টস এবং যে এরকম
করেছেন এবং সেটাতে ব্যাপক সাড়া পাওয়া গেছে, বাংলাদেশ অবশ্যই বদলে যাবে। আমরা সেটার জন্য ধৈর্য ধরতে চাই এবং আমরা তাদের সহায়তা করতে চাই। কারণ এটা তো কোনো দলের ব্যাপার না, এটা প্রত্যেকটা মানুষ উপকৃত হবে এবং গণতন্ত্র সংহত হবে, বিশ্ব দরবারে আমাদের মাথা উঁচু করে দাঁড়ানোর মতো একটা সুযোগ তৈরি হবে। সেটার জন্য আমরা যেন প্রত্যেকেই দায়িত্বশীল আচরণ করি এবং আমাদের গুণগত ভেতর থেকে নিজেদের বদলানোর চেষ্টা করি। একটা ইতিবাচক মানসিকতা নিয়ে একটা কল্যাণমূলক এবং একটা মানবিক রাষ্ট্র আমরা গড়ে তোলার জন্য সবাই যেন সচেষ্ট। আমাদের সময় একেবারে শেষ পর্যন্ত আরেকটা বিষয়, গুমে মৃত্যু হলে সাজা মৃত্যুদণ্ড এর একটা আইনের খসড়া গতকাল অনুমোদন করেছে। আপনি জানেন যে গত 17 বছরে এ ধরনের গুমের যে বন্দিশালা আয়নাঘর, এ বিষয়ে কি বলবেন? আয়নাঘর তো অবশ্যই ছিল, এটা কিন্তু শেখ হাসিনার সঙ্গে যারা যুক্ত ছিল তারাও এটা স্বীকার করেছে, বিচারপতিরা সেটা পরিদর্শন করেছেন। আবার অন্তর্বর্তী সরকার যে আন্তর্জাতিক গুম বিরোধী যে সনদ আছে সেটাতে স্বাক্ষর করেছে এবং এই সরকার সেটাকে এগিয়ে নিয়ে গেছে। আমরা চাই না কখনো আর গুমের রাজনীতি ফিরে আসুক। আমরা কোনোভাবেই চৌধুরী আলমকে হারাতে চাই না, আমরা কোনোভাবেই ইলিয়াস আলীকে হারাতে চাই না। আমরা সেই ক্রন্দন, মায়ের ক্রন্দন আর দেখতে চাই না। যে যারা গুম হয়েছে, যারা দায়ী, তাদেরকে আমরা বিচারের কাঠগড়ায় নিতে চাই এবং তাদেরকে দৃষ্টান্তমূলক স্থায়ী একটা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা নিশ্চিত করতে চাই এবং বিশ্ব দরবারে আমরা দেখাতে চাই, হ্যাঁ আমরা সভ্য জাতি, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আমরা কোনো পৈশাচিক বর্বরতায় আদিম যে জিঘাংসা চরিতার্থ করার যে প্রবণতা এবং রাজনৈতিক দুর্বৃত্তায়ন, সেইটা থেকে আমরা মুক্ত হয়ে আমরা একটা সুন্দর, সুস্থ, স্বাভাবিক এবং কল্যাণমূলক একটা রাষ্ট্র গড়ে তোলার জন্য আমরা সচেষ্ট আছি। জি, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, ফ্রন্ট পেজ আজ এ পর্যন্তই। আগামীকাল দেখা হবে ঠিক একই সময়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ সকাল।